আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বেশিরভাগ মানুষেরই আয় কম এবং সীমিত। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো কিছু হোক। ব্যবসায়ী যারা, ছোট ব্যবসায়ীদের সংখ্যা বেশি, চাকরিজীবীদের মধ্যে কম বেতনের চাকরিজীবীরা বেশি, এবং সেই আয় করার পরে সঞ্চয় করা যে কত কঠিন, সমস্ত কিছুকে মেনটেন করে আপনার সংসারের সব খরচ সামাল দিয়ে তাদের পক্ষে সঞ্চয় করা বা ভবিষ্যতের জন্য একটা নিরাপদ সঞ্চয় তৈরি করা, এটা অনেক কঠিন একটা কাজ। এবং সবাই এই ক্ষেত্রে শেষ জীবনে গিয়ে অনেক হতাশায় ভোগে যে আসলে জীবনেতে কিছুই করতে পারলাম না। খুব কম মানুষই এই জায়গাতে সাকসেস হয়, এবং তারা কেন সাকসেস হয় সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল মন্ত্র। আশা করি ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। নাম্বার 1, এনিহাও আপনাকে সঞ্চয় করতে হবে, এইটাকে সিরিয়াসলি নেন প্রথমত। হ্যাঁ, কারণ হচ্ছে এইটার পিছনে যদি আপনি লজিক তৈরি করতে চান যে আমাকে কেন সঞ্চয় করতে হবে, তাহলে একটা সহজ একটা এক্সাম্পল দেই যে আপনি আজকেই 10 জন খুব ঘনিষ্ঠ মানুষ, যারা আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব বা কলিগ বা ব্যবসায়িক পার্টনার, এরকম কারো কাছে আপনার একটা বিপদের কথা বলেন যে আমি আজকে অনেক বড় একটা বিপদে পড়ছি ভাই, আমার এই মুহূর্তে ইমার্জেন্সি এতগুলো টাকা লাগবে। দেখেন 10 জনের মধ্যে আপনাকে কয়জন দিতে চায়। যদি দেখেন যে 10 জনের মধ্যে হাতে কোনো একজন অথবা 2 জন ছাড়া বাকি কেউ আপনাকে টাকা ধার দিতে রাজি হবে না, এটা 100%। এবং এটার সম্ভাবনাও বেশি যে 10 জনের মধ্যে কেউই আপনাকে টাকা দিতে চাইবে না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা এইভাবে দেয়াটা বা হেল্প করাটা খুবই নগণ্য, এবং মানুষের মধ্যে এই প্রবণতা খুবই কম। যদিও আমাদের ইসলামে এইটাকে উৎসাহিত করার ব্যাপারে বলা হয়েছে, কর্জে হাসানার ব্যাপারে, যে কর্জে হাসানা বেশি বেশি দিবে, কিন্তু এটা আমাদের সমাজে বর্তমানে অনুপস্থিত। আবার যাদেরকে টাকা ধার দেওয়া হয় তারাও আবার সেটা ঠিকমতো পরিশোধ করে না, যার কারণেও কর্জ হাসানা অনেকটা কমে গেছে। তো আমার বিষয়টা আজকে ওই দিকে না, আমার বিষয়টা হচ্ছে যে আপনি যদি লজিক খুঁজতে চান আপনাকে কেন টাকা সঞ্চয় করতে হবে, তাহলে এইটা হচ্ছে প্রথম কথা, যে বিপদে পড়লে আপনি পাশে তেমন কাউকে পাবেন না। নাম্বার 2 হচ্ছে যে এইটার জন্য একটা টাইম বাউন্ড করা উচিত আপনার, যে ঠিক কত দিনের মধ্যে আপনি কত টাকা সঞ্চয় করতে চান, বাস্তবসম্মত একটা প্ল্যান করা উচিত। যে আমি 1 বছরে এত টাকা সঞ্চয় করতে চাই, বা 5 বছরে এত দূর করতে চাই, বা আমি শেষ বয়সের আগে চাকরি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার আগে, বা আমার যখন শরীরে ক্ষমতা ব্যবসা করার মতন থাকবে না, আমার শারীরিক সামর্থ্য যখন থাকবে না, তার আগ পর্যন্ত আমি এত টাকা সঞ্চয় করতে চাই। এইটা আপনাকে ফিক্সড করতে হবে। এবং তারপরের কথা হচ্ছে যে এনিহাও যদি আপনি সিরিয়াস না হন তাহলে টাকা সঞ্চয় আপনার দ্বারা হবে না। এনিহাও আপনাকে নিজের মনকে সিরিয়াস বানাইতে হবে যে আমি যে কোনো মূল্যে, যে কোনোভাবে, আমি যে কোনো মূল্যে আমার এই আয় থেকে, স্বল্প আয় থেকেও আমি আমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2, খরচের গতিপথ নির্ণয় করা এবং খুঁজে খুঁজে বের করা যে আপনার কোন খরচগুলো আপনার প্রয়োজনের বাইরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনার অপ্রয়োজনীয় খরচ কোন কোন খাতে হচ্ছে। যেমন ধরুন আপনি বিনোদনের জন্য, দেখা গেল বিনোদনের জন্য যেখানে আপনার 100 টাকা খরচ করলে হতো সেখানে আপনি 300 টাকা খরচ করে ফেলেছেন। বিনোদনটাকে বেশি মাত্রায় প্রশ্রয় দিচ্ছেন আপনার নিজের ক্ষেত্রে, বা বিনোদনের প্রতি আপনার একটা ঝোঁক আছে, সেই ঝোঁকের কারণে আপনি বিনোদনে বেশি টাকা খরচ করে ফেলছেন। এইটা হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে একটা বড় রকমের দুর্বলতা, যে আমরা প্রচুর পরিমাণে বিনোদন নিতে ভালোবাসি। না হলে বাংলাদেশের প্রেক্ষাপটে এত ফানি ভিডিও, একটা মানুষ কাদার মধ্যে পিছলায় পড়ে গেল, এসে আরেকটা মানুষের পিঠের একটা জামা ধরে টান দিল, ছিঁড়ে গেল, এই ফানি ভিডিও না হলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো না। এই ফানি ভিডিওর মধ্যে আসলে আপনি কি পেলেন বলেন? আপনি তো এই ঘটনা জানেন যে পিছলা পড়লে একটা লোক পিছলা পড়বে, এবং সে আরেকটা লোককে যদি ধরতে যায় তাহলে সেও পড়ে যাবে। তো এইটুকুর মধ্যে এমন কিছু নয়, অথচ এরকমের রিলস, এরকমের শর্ট ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের দেশে হয়। তার মানে বাংলাদেশের মানুষরা কতটা বিনোদনের প্রতি অন্ধ, এবং ফানি কমেডি ভিডিওর প্রতি আরও বেশি তারা এটা অন্ধ। মানুষ হাসতে পারছে এটুকু নিয়ে সে ঘন্টার পর ঘন্টা সে টাকা নষ্ট করছে। যদি আপনার পর্যাপ্ত পরিমাণে অনেক টাকা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি তাদের কথাই বলছি যারা কম আয়ও সঞ্চয় করতে চান। যদি আপনি মনে করেন যে আপনি এরকম অহেতুক বিনোদনের জন্য প্রচুর পরিমাণে টাকা ব্যয় করছেন, তাহলে আপনার সেই জায়গাতে ব্যয় কাটছাট করুন।
এরপর আপনি যেখানে করবেন শো অফ। শো অফ মানে বুঝতেই পারছেন, মানুষকে দেখানোর জন্য। আপনি একটা ড্রেস কিনছেন মানুষকে দেখানোর জন্য, আপনি একটা ঘড়ি কিনতেছেন মানুষকে দেখানোর জন্য, আপনি একটা বাসার একটা ফার্নিচার করছেন মানুষকে দেখানোর জন্য, আপনি দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় অনেক কিছু বাজার করছেন, তার সাথে আরও অপ্রয়োজনীয় অনেক কিছু বাজার করছেন মানুষকে দেখানোর জন্য। এই ধরনের শো অফ করার অভ্যাস যদি থাকে আপনার পাশের প্রতিবেশী এসে 1 কেজি মাছ নিয়েছে, আপনি চাচ্ছেন যে টাকা সঞ্চয় করবেন, কিন্তু ও 1 কেজি নিয়েছেন, আপনি যদি 1 কেজি না নেন, আপনার হাফ কেজি হলেও চলবেন, কষ্ট করে চলতে পারবেন, কিন্তু তারপর আপনি শুধুমাত্র তাকে দেখানোর জন্য আপনি 1 কেজি মাছ কিনলেন। তো সেইটাই হচ্ছে শো অফ। আপনি এর শো অফের মধ্যে যদি থাকেন তাহলে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না। আপনাকে শো অফ করা কমাইতে হবে এবং সেই জায়গায় আপনাকে সেই টাকা দিয়ে সঞ্চয় করতে হবে। এরপরের যে বিষয়টা হলো খুবই দুঃখজনক এটা, এবং তরুণদের মধ্যে আছে যে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য প্রচুর পরিমাণে অর্থ অপচয় করা। বাবার কাছ থেকে নিয়ে হোক, মার কাছ থেকে নিয়ে হোক, বা নিজের ইনকামের করাই হোক, তারা গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য প্রচুর পরিমাণে টাকা ব্যয় করে। এই জায়গাতে আমরা হয়তো মনে করি যে হ্যাঁ, তার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দেবো, হ্যান করবো ত্যান করবো, কিন্তু আপনি এইটা অন্তত মনে রাখেন যে আপনার গার্লফ্রেন্ডের পিছনে টাকা যদি আপনি ব্যয় করেন এবং ভবিষ্যতে তাকে নিয়েই যদি সংসার করেন, তখনও তো আপনার টাকার প্রয়োজন। আবার সেই টাকার উৎসটা যদি সীমিত আয়ের ভিতর থেকে হয়, মানে আপনার বাবা যদি খুব কষ্ট করে একটা চাকরি করে এবং মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার মা যদি একটা কষ্ট কাজ করে, সেখান থেকে সে যদি হাতে গোনা কিছু টাকা উপার্জন করে, সেই টাকা নিয়ে যে আপনি আপনার গার্লফ্রেন্ডের পিছনে খরচ করা, এটা কতটা অমানবিক সেটা যদি আপনি চিন্তা করেন একবার, তাহলে বুঝতে পারবেন। আমরা তো সেই জায়গাতে রীতিমতো বাবার মায়ের গলায় ছুরি ধরি একটা মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য, বা নিজেরাই সুইসাইড করবো এরকম ভয় দেখি তাদের কাছ থেকে টাকা নেই, নিয়ে তারপরে সেই মোটরসাইকেলের পিছনে গার্লফ্রেন্ডকে নিয়ে ইচ্ছা মতো ঘুরি। এই যে এরকমের টেন্ডেন্সি, আপনার যদি মনে হয় যে আপনি আপনার বাবার কষ্টটার একটু সামান্য মূল্য দেবেন, মায়ের কষ্টটার একটু সামান্য মূল্য দেবেন, এবং কিছু টাকা আপনি সেভ করতে যদি পারেন, তাহলে আপনাকে এই জায়গাটায় ইনভেস্ট করা বন্ধ করতে হবে। হ্যাঁ, তাকে বোঝাবেন যে আপনি তার জন্যই হয়তো জমাচ্ছেন, সঞ্চয় করছেন ভবিষ্যতের জন্য, এবং তার পিছনে অহেতুক অর্থ খরচ করা থেকে বিরত থাকুন। এটা কেউ বলবে না সাহস করে, কিন্তু আমি বললাম যে আপনি যদি টাকা সঞ্চয় করতে চান, এইটা একটা অনেক বড় একটা ফাঁদ, এই ফাঁদ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। নাম্বার 3, ক্রেডিট কার্ডের মোহ থেকে দূরে থাকা। ক্রেডিট কার্ড, আমরা এটাকে শুনতে খুব সুন্দর লাগে এবং আমরা শুনে অনেক স্মার্ট মনে করি নিজেকে যে আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি, ক্রেডিট কার্ড হোল্ডার, ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করি, নিজের একটা স্ট্যাটাস অনেক বড় হয়ে যায় এবং সেটা নিয়ে আমরা খুব গর্ব ফিল করি। তো এই জায়গাতে একটা কথা হচ্ছে, ক্রেডিট কার্ডের ক্রেডিট শব্দটার অর্থ হচ্ছে ঋণ। ক্রেডিট কার্ডের মূল অর্থ হচ্ছে ঋণের কার্ড। আপনার একটা ঋণের কার্ড আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আপনি খরচ করেন। এই যে 45 দিনের মধ্যে আপনাকে কোনো টাকা পে করতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, এই ধরনের ফাঁদগুলো একসময় আমাদেরকে অনেক বড় রকমের একটা ফাঁদে ফেলে এবং আমরা করি সেটা। দেখা গেল যে আজকে আমি 1000 করলাম বাড়তি, পরের মাসে 2000, পরের মাসে 5000 এবং তারপরের মাসে 10,000, 15,000, এবং এই যে ইন্টারেস্টের ফাঁদে যখন আমরা পা দিই, তখন একসময় আমাদেরকে নিঃস্ব হয়ে যেতে হয়। ক্রেডিট কার্ড সবাই কন্ট্রোল করতে পারে না যদি না আপনার মনের উপর 100% কন্ট্রোল আপনার থাকে। কারণ ক্রেডিট কার্ড যখন পকেটে থাকবে আর আপনি যখন ভালো একটা শপিং মলে ঢুকবেন, ভালো একটা ব্র্যান্ডের শপিং মলে ঢুকবেন, তখন আপনাকে আপনার মন বারবার প্ররোচিত করবে যে কেনাকাটা করো, এবং তখন আপনি মনে করবেন আর 45 দিনের টাইম তো আছে, কিছু কেনাকাটা করে ফেলি। হ্যাঁ, আপনি কিছু কেনাকাটা করে ফেলেন, কিন্তু এই জায়গাতে আপনাকে মনে রাখতে হবে 45 দিন পর কিন্তু আপনার কোনো স্যালারি বা ইনকাম বাড়ছে না। আপনার যে ফিক্সড স্যালারি, ফিক্সড যে ইনকাম ছিল, সেখান থেকেই কিন্তু এই বাড়তি যে 5,000 টাকা খরচ করলেন সেটাকে আপনাকে শোধ করতে হবে। এরপর সেই 5,000 টাকা যখন আপনি শোধ করতে যাবেন, তখন আপনাকে এই 5,000 টাকা আবার অন্য কারো কাছ থেকে ধার করতে হবে। ধার করতে গেলে সেই ধার যখন আপনি পাবেন না, বা ধার পেলেও সেটাকে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ফেরত দিতে হবে, তখন কিন্তু আপনি শর্টেজে পড়ে গেলেন। এই ফাঁদটা আমরা অনেকেই বুঝি না, যার কারণে ক্রেডিট কার্ডের উপর ডিপেন্ডেবল হয়ে পড়ি। সো ক্রেডিট কার্ডের এই ফাঁদ থেকে দূরে থাকুন। যদি আপনি সঞ্চয় করতে চান, তাহলে অবশ্যই ক্রেডিট কার্ডের উপর 100% কন্ট্রোল নিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, নচেত ক্রেডিট কার্ড ব্যবহার করা বন্ধ করবেন। নাম্বার 4, বাজেট তৈরি করা। আপনি পুরোপুরিভাবে মাসের শুরুতে যখন আপনি স্যালারি পেয়ে যাবেন, বা আপনি যখন আপনার ব্যবসার টাকা মাস শেষে হিসাব করবেন যে কত টাকা আয় হলো,
এরপর আপনি একটা বাজেট তৈরি করবেন যে আপনি আসলে কত টাকা আপনার হাতে আছে এবং কোন কোন খাতে কি কি খরচ করবেন। এই ক্ষেত্রে প্রথমে যেটা করবেন যে আপনি এটাকে 3টা ভাগে ভাগ করবেন, যে একেবারে অপরিহার্য কিছু ব্যয় থাকে মানুষের, আপনার অপরিহার্য ব্যয় কতটুকু সেটা আপনাকে ফিক্সড করতে হবে। অপরিহার্য ব্যয়ের মধ্যে যেমন হতে পারে আপনার খাদ্য বা বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এরপর আপনার যাতায়াত, এরপর হচ্ছে আপনার বিভিন্ন ইউটিলিটি বিল, এই ধরনের জিনিসগুলো আপনার হচ্ছে অপরিহার্য ব্যয়, যেগুলো আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। এরপর কিছু ব্যয় থাকে যেগুলো করলে ভালো, না করলে ক্ষতি নেই। যেরকম আপনার যোগাযোগ বা কমিউনিকেশন বাড়ানোর জন্য মানুষের সাথে ফোনে কথা বলা, বা যেমন মানুষের সঙ্গে বা আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার জন্য, নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং সেই ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা বা ফোনে অতিরিক্ত কথা বলা, সেটা আপনি করলে ভালো, না করলেও ক্ষতি নেই। এরপর যেমন ধরুন আপনি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কোনো একটা কোর্সে ভর্তি হওয়া, এটা যদি করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো, বাট আপনি যদি না করেন এই মুহূর্তে তেমন কোনো সমস্যা নেই। এবং তারপরে আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে পারি, যেমন দান সৎকার। আপনার কাছে টাকা আছে, আপনি দান সৎকার করলে ভালো, এটা আপনি পরকালের জন্য আপনাকে অনেক বড় কাজ দেবে। কিন্তু এটা যদি আপনি এই মুহূর্তে না করেন, যদি সেটা সঞ্চয় করেন, তাহলে খুব বেশি ক্ষতি নেই। সাধ্যের মধ্যে হয়তো হালকা দান সৎকার করলেন, আবার কিছু সঞ্চয় করে রাখলেন। এরপরে যেটা হচ্ছে যে জিনিসগুলো আপনার করার প্রয়োজন নেই বা না করলে কোনো সমস্যা নেই, যেমন আপনার হয়তো শখ আছে ট্রাভেলিং করার, আপনি ট্রাভেলিং করতে পছন্দ করেন, নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করেন, তো এইটা আপনার যেহেতু আয় সীমিত, যেহেতু আপনার উপার্জন সীমিত, সেহেতু আপনার না করলে সমস্যা নাই, আপনি করেন না, এটা বাদ দিয়ে রাখেন। আপনি যেহেতু টাকা সঞ্চয় করতে চাচ্ছেন, তাহলে এটা এই মুহূর্তে একেবারেই বাদ দিয়ে দেন। যেমন ধরুন আপনার প্রতিদিন চা, কফি ইত্যাদি খাওয়া, আপনার চা, কফি প্রতিদিন খেতে হবে এমন কোনো কথা নাই, এটা খেলে যে আপনার পেট ভরে যাবে এরকম না। আপনি এটা একটা বিনোদনের পার্ট বলতে পারেন বা টাইম পাসিং এর পার্ট বলতে পারেন। বন্ধুদের সঙ্গে যখন আড্ডা দিচ্ছেন, যখন আপনি চা, কফি খাচ্ছেন, তার মানে এটা প্রতিদিন আপনাকে খেতে হবে, প্রতিদিন বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিতে হবে। যদি সেটা থাকে আপনার, তাহলে আপনি যদি টাকা সঞ্চয় করতে চান এবং আপনার উপার্জন যদি সীমিত হয়, তাহলে এই ধরনের অভ্যাস বাদ দিয়ে দিন, কারণ এটা না করলে কোনো সমস্যা নাই। নাম্বার 5, আপনি যদি সত্যি সত্যি সঞ্চয় করতে চান, তাহলে আপনার আগে যদি লোন থাকে, বড় লোন বলেন বা ছোট লোন বলেন, তাহলে আগে সেগুলো শোধ করুন। বড় লোন, ছোট লোন, দুই ধরনের লোন যদি থাকে, তাহলে আগে বড় লোন শোধ করার চেষ্টা করুন, তারপরে ছোট লোন। কারণ লোন যদি আপনি শোধ না করেন, তাহলে লোনের জন্য যে আপনি সুদ প্রদান করবেন, যে ইন্টারেস্ট দেবেন, সেটা আপনাকে সঞ্চয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। এক্সাম্পল দিলে আপনি হয়তো ক্লিয়ার হবেন। ধরুন আপনি 1 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং এই 1 লাখ টাকার জন্য আপনাকে 1 বছর টাইম দিয়েছে ব্যাংক, যে এর মধ্যে শোধ করতে হবে, এবং শোধ করলে আপনি 5,000 টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। আপনি কোনো কারণে 1 বছরের জায়গায় 1 বছর 2 মাসে শোধ করলেন এবং সেই ক্ষেত্রে আপনি 5,000-এর জায়গায় 6,000 টাকা আপনি ইন্টারেস্ট দিলেন, এবং সেটা না করে যদি আরও যদি ধরেন 1 বছরের জায়গায় 1 বছর 4 মাসে শোধ করলেন এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট 5,000-এর জায়গায় 7,000 আপনি দিয়ে ফেললেন। এইভাবে দেখা গেল যে না, 1 বছর 6 মাসে করলেন এবং 5,000-এর জায়গায় আপনি 7,000 বা 8,000 টাকা ইন্টারেস্ট দিলেন, তাহলে কি দাঁড়ালো? ঘটনা এটাই দাঁড়ালো যে আপনি একে তো সময় নষ্ট করলেন এবং সেই ক্ষেত্রে আপনার টাকাও বেশি আপনার পকেট থেকে চলে গেল। 5,000 টাকা হলেই যেখানে হতো, সেখানে আপনি 7-8,000 টাকা দিয়ে ফেললেন। এই যে বাকি 3,000 টাকা এক্সট্রা চলে গেল আপনার, সেই টাকাটা আপনি কিন্তু সঞ্চয় করতে পারতেন। সুতরাং আপনি সঞ্চয় করার প্রবণতা থাকলে যত লোন আছে সেগুলো আগে শোধ করুন, তারপরে সঞ্চয় করতে শুরু করুন, তাহলে সেটা আপনাকে বড় কাজ দেবে। নাম্বার 6, কেনাকাটা করার ক্ষেত্রে ডিসকাউন্টের খোঁজ রাখুন। হ্যাঁ, ডিসকাউন্ট যে সকল প্রতিষ্ঠানে, যে সকল শপিং মলে, যে সকল প্রোডাক্টের উপরে দেওয়া হচ্ছে বাজারে, চোখ কান একটু খোলা রাখুন যে আপনি ডিসকাউন্টের প্রোডাক্টগুলো যদি মানসম্মত হয় তাহলে সেগুলো কেনাকাটা করতে পারেন। কারণ আপনার যে 10 টাকার জিনিস আপনি 9 টাকায় পান, 1 টাকা তো আপনার সেভ হচ্ছে। 100 টাকার জিনিস যদি 90 টাকায় পান বা 1,000 টাকার জিনিস যদি আপনি 900 টাকায় পান, 100 টাকা তো আপনার সেভ হচ্ছে। এই 100 টাকা তো আপনার বিপদের দিনে সঞ্চয় করলে আপনাকে অনেক বড় কাজ দেবে। সো ডিসকাউন্ট মানে যে সবসময় এটাকে নেগলেক্ট চোখে দেখা, এটাকে অবহেলার চোখে দেখা, এরকম না। ডিসকাউন্ট পেলে অবশ্যই সেটার সঠিক সদ্ব্যবহার করুন। ডিসকাউন্টের মাধ্যমে আপনিও ওখানেও কিছু টাকা সঞ্চয় করতে পারবেন অনায়াসে। নাম্বার 7 হচ্ছে খুচরা পয়সা সঞ্চয় করার মাধ্যমে সঞ্চয়ের প্রবণতা ধরে রাখুন। ধরুন আপনি এই মুহূর্তে বড় অ্যামাউন্ট সঞ্চয় করতে পারছেন না, তো খুচরা সঞ্চয় করুন। আপনার পকেটের মানি ব্যাগের 10 টাকা, 20 টাকা
50 টাকা, 100 টাকা, যখন যেটা পাচ্ছেন যে এটা মনে হচ্ছে রেখে দিলে, সঞ্চয় করার জন্য রেখে দিলে কোনো সমস্যা নাই, সেটাই করুন। মাস শেষে যদি দেখেন যে আপনার 1000 টাকা হয়েছে, সেই 1000 টাকাও আপনার মনে একটা বাড়তি সাহস যোগাবে, একটা বাড়তি কনফিডেন্স লেভেল বাড়াবে আপনার, যে আপনার কাছে 1000 টাকা সঞ্চয় হয়েছে। সত্যি আপনি দেখুন না, 1 মাস ট্রাই করে দেখুন, আপনি অবশ্যই এটার একটা ভালো ফিডব্যাক পাবেন। তো আপনি যদি মনে করেন যে আমি বড় সঞ্চয় করতে পারছি না, তাহলে ছোট ছোট খুচরা খুচরা সঞ্চয় করার মাধ্যমে সঞ্চয়ের প্রবণতা ধরে রাখুন। নাম্বার 8, বাড়তি আয়ের চেষ্টা করুন। সবসময় আপনার চাকরি থেকে যে আপনি বাড়তি আয় করতে পারবেন সেটা সম্ভব নাও হতে পারে। দেখা গেল যে আপনার আয় 5 টাকা, বাট আপনার অপরিহার্য ব্যয়ই হচ্ছে 5 টাকা। যাই করছেন সেটাই আপনার অপরিহার্য ব্যয়ের পেছনে খরচ হচ্ছে, মানে যে ব্যয়গুলো আপনার কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না, সেই ব্যয়ের জন্যই আপনার 5 টাকা খরচ হয়ে যাচ্ছে। তখন আপনাকে কী করবে? তখন আপনাকে খুঁজতে হবে যে আপনার যদি হাতে সময় থাকে, আপনার যে হাতে সুযোগ থাকে, তাহলে বাড়তি কোনো আয়ের জন্য চেষ্টা করা। সেটার জন্য প্রথমে আপনাকে একটা বিশেষ স্কিলের উপর দক্ষ হতে হবে এবং সেটা নিয়ে কাজ করা শুরু করতে হবে, সেটার মার্কেটিং জানতে হবে, সেটার সেলস জানতে হবে, বা সেটাকে মনিটাইজ করার পলিসি আপনাকে আয়ত্তে আনতে হবে। তাহলে সেইটা দিয়ে আপনি বাড়তি আয়ের মাধ্যমে বাড়তি টাকা যখন হাতে পাবেন তখন সঞ্চয় করতে পারবেন। এবং এইটার চাইতে ভালো কোনো উপায় নাই যে আপনি টাকা সঞ্চয় করতে পারেন। নাম্বার 9 হচ্ছে আপনার সমমনাদের সাথে মিশুন। সমমনা বলতে আমি তাদেরকেই বোঝাচ্ছি যারা আপনার মতনই সেম একইভাবে চিন্তা করে যে তাদেরও টাকা সঞ্চয় করা প্রয়োজন, তারাও টাকা পয়সার ব্যাপারে সিরিয়াস, তারাও বিপদের দিনের কথা মনে করে টাকার জন্য, টাকা সঞ্চয়ের জন্য আপ্রাণ চেষ্টা করে। এই রকমের সমমনা মানুষদের সঙ্গে মিশুন। কারণ আপনি যখন আপনার চাইতে ভিন্ন টাইপের মানুষের সাথে মিশবেন, যে হয়তো খরচ করতে বেশি পছন্দ করে, যে আড্ডা দিতে বেশি পছন্দ করে, যে ব্যয় করতে পছন্দ করে বেশি, যার অনেক বেশি ইনকাম আছে, তখন এই ধরনের মানুষের সঙ্গে যখন আপনি মিশতে দেবেন তখন আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন। দেখা গেল যে সে 5 টাকা খরচ করতেছে, সেখানে আপনাকে 3 টাকা খরচ না করলে খারাপ দেখাচ্ছে, অথচ আপনার ইনকামের ভেতর থেকে এই 3 টাকা খরচ করা কোনোভাবেই পসিবল না। তখন আপনি কী করবেন? তখন আপনি ওই জায়গায় ছোট হয়ে যাবেন। সো এই বিষয়টাকে যদি আপনি অ্যাভয়েড করে যদি সমমনা মানুষের সঙ্গে মিশতেন, তাহলে আপনার এই সমস্যাটা হবে না। তাই আপনার মতন একইভাবে যারা আর্থিক উন্নতির জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছে, তাদের সাথে মিশুন, তাদের সাথে আড্ডা দিন, তাদের সাথে বাস্তবিকভাবে চলার চেষ্টা করুন। তাহলেই শুধু আপনি সঞ্চয়ের পথে বড় ধরনের মোটিভেশন পাবেন। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনার সামর্থ্যের থেকে সবসময় একটু নিচে জীবনযাপন করুন। হ্যাঁ, আপনার যদি 5 টাকা আয় হয়, তাহলে আপনি 4 টাকার মধ্যে আপনার জীবনযাপনের সব কিছুকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি মাংস হয়তো মাসে 4 বার খেতে পারেন, আপনি 3 বার খান বা 2 বার খান। আপনি হয়তো একটা রেস্টুরেন্টে মাসে 1 বার খেতে পারেন, কিন্তু সেটা না খেয়ে সেই টাকাটা বাসায় বাজার করে, তার অর্ধেক টাকায় বাসায় বাজার করে খান এবং সে বাকি অর্ধেক টাকা সঞ্চয় করুন। সবসময় এরকম বিলো ক্যাপাসিটির নিচে যখন আপনি আপনার লাইফকে লিড করবেন, তখন আপনার সঞ্চয় করাটা অনেক সহজ হয়ে যাবে। সেটার জন্য প্রথম আপনার একটু খারাপ লাগবে, বাট একটা সময় গিয়ে দেখবেন আপনার যখন চোখে পড়বে আপনার এটার কারণে টাকা সঞ্চয় হচ্ছে, আপনি মানসিকভাবে প্রচণ্ড শান্তি পাবেন এবং সেই শান্তি থেকে আপনার টাকা সঞ্চয়ের প্রতি আরও বেশি আগ্রহ কাজ করবে। সো সবসময় সামর্থ্য থেকে নিচে জীবনযাপন করুন। শেষ করছি ওয়ারেন বাফেটের একটা কথা দিয়ে। ওয়ারেন বাফেট বলেছেন যে সবসময় খরচ করার পরে যেটা থাকে সেটা তুমি সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পর যেটা থাকে সেটাই তুমি খরচ করো। আর আরেকজন মনীষী বলেছেন, সেভ ইউর মানি ফর এ রেইনি ডে। বৃষ্টির দিনের জন্য তোমার টাকা সঞ্চয় করো, কারণ বৃষ্টির দিনে তুমি কাজে বের হতে পারবে না, বৃষ্টির দিন তোমার কাজটা বন্ধ থাকবে এবং সেই সময় তোমার হাতে কোনো টাকা থাকবে না। সো বৃষ্টির দিনে ভালো থাকতে চাইলে বৃষ্টির দিনের আগে তুমি টাকা সঞ্চয় করো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। শেষ করছি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।